নমস্কার, আমি পৌলমী প্যালেট এন্ড বিয়ন্ড থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দ্য স্টোরি অন আ প্লেটে আমার স্পেশাল গেস্ট হলো খুবই পপুলার স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর এবং অ্যাক্টর শ্রী তপন গাঙ্গুলি। তপনদাকে আমরা সবাই খুবই ভালোভাবে চিনি। বহু বছর ধরে বাংলা ধারাবাহিক চলচ্চিত্র এবং মঞ্চে অসাধারণ অবদান রেখে গেছে এবং নানা জাতীয় এবং রাজ্য পুরস্কারে সম্মানিত হয়েছে। নমস্কার তপনদা, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। কেমন আছো বলো? আমি ভালো। মানে আমি সর্বদা সবসময় ভালো। তোমাদের মতো ভালো। মানে আমার বয়সের থেকে যারা অনেক নিচে, আমি নিচে থাকতে চাই, সেই নিচে থেকে ভালো আছে। তো তপনদা, তুমি যে এত ভালো ভালো কাজ করে গেছো, আমরা সত্যি জানতে খুব ইন্টারেস্টেড যে তোমার এই জার্নি টু স্ক্রিপ্ট রাইটিং, অ্যাক্টিং কিভাবে হলো? 5 বছর বয়সে একটা হাতেখড়ি হয় না, অ আ ক খ, তারপরে আমরা পড়তে বসি, স্কুলে যাই। তো আমার এরকম 5 বছর বয়সে মঞ্চখড়ি হয়েছিল, এবং সেটা চক দিয়ে নয়, চোখের জলে। মানে আমি বিহারে আমার মেসোমশাই থাকতেন, উনি খুব নাট্যমদী লোক ছিলেন, এবং এই পুজোর সময় ওরা ওখানে রেলওয়ে ইনস্টিটিউটে নাটক করতেন। সেবার আমরা গেছি, ওই মা নিয়ে যেতেন সবাইকে, পরিবার নিয়ে। তো ওখানে সীতা নাটক করছেন, শিশির ভাদুরীর খুব ফেমাস নাটক সীতা। তো সেখানে আমার 2 মাস্তুতো বোন, তারা লবকুশ সেজেছে। তাদের দেখতে দেখতে ওরা মেকআপ করছে, ওদের করিয়ে দিচ্ছে নানা রকম, দেখতে দেখতে আমার একটা ইমোশন কিরকম যেন কোথা থেকে গুড়গুড় গুড়গুড় করে উঠলো। এবং আমি বললাম আমাকেও সাজাতে হবে। আমি তো বলছি, তোকে সাজাবো? তো তোর কোনো ক্যারেক্টার নেই, এখানে চরিত্র নেই। আমি জানি না তখন আমার কি যে হয়ে গেল, সেই পুরো আবেগটা চোখ দিয়ে বেরোতে লাগলো, চোখের জলে আমার মঞ্চে খড়ি হলো। এই মঞ্চের উপরে আমি কাঁদছি, আমায় নামাতে হবে, আমি নামবো, আমি সাজবো, আমি সাজবো, আমি সাজবো। তখন আমার চরিত্র ঠিক হলো। রামের 2 সন্তান লবকুশ, এবং 3য় সন্তান আমি ভূমিষ্ঠ হলাম হুশ বলে আমাকে মেকআপ করে দেওয়া হলো, এবং আমার চরিত্রটা আমি হুশ হয়ে গেলাম। এবং সেই আমার প্রথম মঞ্চ অবতরণ। পরে যেরকম যেরকম গাড়ি চলেছে, আমি সেরকম এগিয়ে চলেছি এইটা। আর লেখার ব্যাপারটা হলো, আমাদের সামনের বাড়িতে ভাড়া থাকতেন অর্ঘদা বলে ভদ্রলোক। তিনি কি যেন আমাকে দেখে খুব প্রীত হতেন, আমার সাথে কথা বলতে ভালোবাসতেন। তো তিনি হঠাৎ একদিন আমাকে একটা ডায়েরি দিলেন, মানে তখন শোনো, তোমাকে আমি একটা উপহার দেবো। কি? একটা ডায়েরি বের করলেন, তাতে লিখলেন তিনি মনের কথা। এই যে এটা মনের কথা তোমায় দিলাম, তোমার রোজ যেটা মনে হবে না, তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগে 4 লাইন লিখবে, 2 লাইন লিখবে, 1 লাইন লিখবে। আমি ভাবলাম কি লিখবো? যা তোমার মনে হবে, সারা দিনের যেটা সামারি তোমার মনে হবে। তখন আমার কত, ওই রকম 7-8 বছর বয়স হবে। কিন্তু আমার খুব ভালো লাগলো, আমি প্রথম পুরস্কার ওটা পেলাম। সেই আমার লেখার মশক শুরু হলো। সেই থেকে আমি রয়েছি। তারপরে একটু রক্ত একটা প্রবাহ ছিল। আমার কাকা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন, তার লেখনী আছে। আমার মেজ দাদাও লিখতেন। তো সেই লেখা, এই নাট্য লেখাটা শুরু হলো যখন নিজে লেখা, কারণ আমার মতো নাটক আমি পাচ্ছি না। তখন ওই কাঁচা হাতে নাটক লেখা শুরু করলাম, একটু একটু করে। নিজেরাই অভিনয় করতাম বাড়িতে, আমাদের বাড়িতে সেই ইট দিয়ে মঞ্চ করে, মার শাড়ি, মাসির শাড়ি, এইসব নিয়ে টিয়ে দিয়ে আমরা ভাই বোনরা ওদের সবাইকে মানে জড়ো করে এই অভিনয় করতাম। আমার লেখা নাটক আমরা অভিনয় করছি। সেইখান থেকে আস্তে 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 আমার এই জার্নিটা, মানে অভিনয়ের সাথে সাথে নাট্য লেখা বা স্ক্রিপ্ট রাইটিং, আস্তে আস্তে পরবর্তীকালে সেগুলো চেঞ্জ হতে লাগলো। এইভাবে শুরুটা। মানে ডায়েরি রাইটিং থেকে স্ক্রিপ্ট রাইটিং আর কি। এই যে তুমি এত কিছু করতে, মানে এখান থেকে বোঝাই যাচ্ছে তোমার লাইফ খুবই বিজি ছিল। তোমার ওয়ার্ক লাইফ, তার সাথে তোমার পার্সোনাল লাইফ এই যে মেনটেন করা, এবং এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজের হেলথ কে মেনটেন করা। তো খাবার তোমাকে কিভাবে হেল্প করতো এখানে? দেখো, এটা একটা বড় কথা। তো খাদ্য মানে কি? এটা পেট্রোল। মানে আমাদের বডিটা যদি ইঞ্জিন হয়, তো পেট্রোল না ঢাললে তো গাড়িটা চলবে না। আমার পুরোটাই মস্তিষ্ক সংক্রান্ত আর কি, মাথার ব্যাপার। অভিনয়টাই বলো, সেরিব্রাল লেখাটাই বলো। তো সেইটা ইঞ্জিনে মানে তেল ঢালতে দিত, এবং সেটা আমি খুব পরিমিত এবং সুষম খাদ্য খেতাম। কারণ আমি একটা বুঝেছিলাম যে মানুষ কম খেলে মরে না বা স্বাস্থ্যহানি ঘটে না, কিন্তু বেশি খেলে
মৃত্যু দ্রুত ঘটে, স্বাস্থ্যহানিও দ্রুত ঘটে। তো সেই জন্য সবসময় একটা সুষম এবং পরিমিত খাবার আমি খেয়ে এসেছি, এবং এখনো পর্যন্ত আমি সর্বদা ওইটা মেনটেন করি ভীষণভাবে। আচ্ছা। তো যখন তুমি তোমার ফ্যামিলির সাথে টাইম কাটাও, এমন ধরো কোন ৩ টে খাবার আছে যেটা তুমি খেতে খুবই পছন্দ করো? দেখো, এই সৌভাগ্যটা হয়তো সপ্তাহে ১ দিন বা ২ দিন ঘটতো। একটা সেকেন্ড সানডে অবশ্যই ঘটতো, কারণ সেকেন্ড সানডে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ থাকে, ছুটি থাকে। আর ওহো! যখন এরকম সুযোগ পেতাম, হুম, তো আমি পুরো দস্তুর বাঙালি খাবার, মানে আমি, মানে আমার খাবারের এটা একসাথে মিলে ওরা জানতো যে আজকে বাবা খাবে বা হুম, আমার হাজবেন্ড খাবে, কি আমরা পুরো একসাথে করলে আমার আচ্ছা, বিশেষ পদ ছিল হুম, পোস্তর বড়া, আলু পোস্ত, আচ্ছা, কড়াইয়ের ডাল, আর মুড়ি ঘন্ট, বড় মাছের মাথার মুড়ি ঘন্ট। তো বাহ! এইটা পুরো বাঙালি খাওয়া। তো একদম। এইটা আমি খুব রিলিশ করে খেতাম, এবং আমরা সকলেই এনজয় করতাম আর কি খাওয়াটা খেতে খেতে। দাদা তুমি যখন শুটিং এ যেতে তখন কি বাড়ির থেকে খাবার নিয়ে যেতে? না আমি অনেক ওখানে সময় বেশিরভাগই বাড়ি থেকেই নিয়ে ক্যারি করতাম। কখনো কখনো আচ্ছা, হয়ে উঠতো না, হয়তো খুব আর্লি মর্নিং বেরিয়ে গেছি বা ওরকম। আদারওয়াইজ বা কাছাকাছি স্টুডিওতে থাকলে আমার বাড়ি থেকে ওই আমার ড্রাইভার গিয়ে খাবারটা নিয়ে আসতো। আচ্ছা, আচ্ছা, আর সেটাই আমি চেষ্টা করতাম বাড়ির খাবারটা খেতে, কারণ আমি খুব একটা ভাজা পোড়া খাই না, খুব একটা আচ্ছা, বাইরের খাবার খাই না। আচ্ছা, ঘরোয়া খাবার, বাড়ির খাবার, কম তেলের হুম, খাবার, মানে হুম, একটু নিজেকে তো ঠিক রাখতে হবে। তো সেই সেটাই, খাবারগুলো তো বাড়ি ছাড়া হবে না। তো ঠিক। সেগুলো দিত, নিয়ে আসতো। আচ্ছা, আর কখনো আচ্ছা, কখনো বাধ্য হতাম। তা ওরাও জানতো আমার সাথে যারা মানে যে স্টুডিও কাজ করতাম, তারা যারা খাবার দিত তারাও জানতো দাদা কি খায়। তো ওরাও হ্যাঁ, ওইরকম আমাকে সেই রকম গুছিয়েই দিত আর কি। চেষ্টা করতো। সবসময় তারাও পেরে উঠতো না, কিন্তু ঠিকই। চেষ্টা করতো আর কি। আচ্ছা, আচ্ছা। তো তুমি তো অনেক জাতীয় রাজ্য পুরস্কার সব পেয়েছো। আমাদের যদি একটু বলো তার সম্বন্ধে কিছু। আর সত্যি কথা এটা ঠিকই যে বিভিন্ন লেখার জন্য, অভিনয়ের জন্য, পরিচালনার জন্য সত্যি আমি আহ, রাজ্য সরকারের পুরস্কার আমার বাড়িতে 4টে আছে, মানে লেখার জন্য আছে, জীবন কৃতি সম্মান আমি পেয়েছি, সারা জীবনের সঞ্চয় সেই হিসেবে রয়েছে। তবে সবচেয়ে এই পুরস্কারগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট পুরস্কার হলো গিরিশ পুরস্কার আমি পেয়েছি। আচ্ছা, আহ নাট্যকার, অভিনেতা, শ্রদ্ধ প্রয়াত গিরিশচন্দ্র ঘোষের নামে একটা পুরস্কার চালু ছিল, এখন আছে কিনা আমি জানি না, সেটা অনেক আচ্ছা, আগে। তো আচ্ছা, সেইটা আমার জীবনের একটা মূলধন, যে আমি এই আহ, মানে এই নাট্য জগতের অভিনেতা, নাট্যকার হিসেবে একজন নমস্য অভিনেতা, নাট্যকারের নামের পুরস্কার আমি পেয়েছি। তো তোমার ক্যারিয়ারের যদি কিছু স্পেশাল মুহূর্ত আমাদের সাথে শেয়ার করো, খুবই ভালো লাগবে তাহলে আমাদের। আমি তখন কুরুক্ষেত্র বলে একটি সিরিয়ালে অভিনয় করছি, বিপিন ঘোষ নামে একটি চরিত্র, এবং সেটা আহ, একজন মানে করাপ্ট পলিটিক্যাল লিডার, আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছো? ঠিক এবং আছে। এ নেতা তৈরি করে, আচ্ছা, লোকটা কখনো ফ্রন্টে আসে না, নেতা তৈরি করে, করে তাকে চুষে খায়, মানে তার মাধ্যমে ও ওর ক্যারিয়ারটা তৈরি করে আচ্ছা, এদের মাধ্যমে। তো এরকম একটা চরিত্র, সেটা ঠিক নিয়ে আছে। খুব নামযশ হয়েছিল। তা আমি একটু ভবানীপুরে গেছি, হুম, আমার ওই ভবানীপুর, আমার ওই ছোট মেয়েকে টিউশনে দিয়ে আমি একটু বাজারে গেছি, আচ্ছা, যোগ বাজার আছে। হুম, হুম, হুম। হঠাৎ এক বয়স্ক, মানে একটা দোকানে কিনতে গেছি, সে হঠাৎ এক ভদ্রলোক এরকম দেখেছে, আপনি, ঠিক, এই শুনুন, সে চিৎকার আরম্ভ করলো, এই লোকটাকে এক্ষুনি গুলি করে মারুন, গুলি করে মারা উচিত, এইসব লোকের জন্য সমাজটা পিছিয়ে যাচ্ছে। না করে আমি তো থরথর, মানে কি হচ্ছে, কি বাকিরাও ছুটে এসছে, তারা ভাবছে বোধহয় আমি একটা ভয়ঙ্কর কোনো গুন্ডা ফুন্ডা হবো বা মুখ তুমুখ এরকম বলছে। তো বলছি কি হয়েছে, একদম। কি হয়েছে, কি করেছে, মানে কোথায়, কার কি? হ্যাঁ, তার অভিনয়, এমন লোকটা অভিনয় করে আমার টিভি স্ক্রিনটাকে মানে তখনই ইট মেরে ভেঙে দিই। মানে তুমি কতটা ভালো অ্যাক্টিং করেছিলে তাহলে চিন্তা করো আমি যে জানি না সেটাকে, দর্শকদের কিন্তু মধ্যে এটা আমার এরকম। পাওয়া, মানে এই যে চলার পথে কুড়িয়ে কুড়িয়ে পাওয়া না, এই নড়িগুলো পাওয়া যায়, তার ব্যাপারে আমার একটা প্রাপ্তি ঘটেছিল স্বয়ং আচ্ছা, নমস্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের আচ্ছা, আহ, কথায়। আমি আচ্ছা, তখন লিখছি হুম, সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘরের ভেতর ঘর বলে একটা সিরিয়াল। ঠিক আছে, তো সৌমিত্রদা আছেন, সৌমিত্রদা নেই, তার নামটা বলছি, আরেকজনও জনপ্রিয় নায়িকা ছিলেন। আচ্ছা, তো আমি মানে আজকালের বাড়িতে এটা শুটিং হতো, লাহা বাড়িতে।
তবে আচ্ছা। মাঝখানে একটি বারান্দা থাকে না, চারদিকে চক মেলানো বারান্দা, নিচে হুম, ওদের হুম, ঠাকুর। তা আমি উল্টো হ্যাঁ, দিকে ঘরে বসে লিখতাম, আর উল্টো দিকে ঘরে শুটিংটা হচ্ছে, হঠাৎ দেখি নায়িকা খুব চিৎকার করছেন, এত কথা বলা যায়, এত কথা মুখস্থ করা যায়, এটা কি? ছবিটা বললো, কি হলো, কি এত চেঁচাচ্ছিস, কি হয়েছে? তখন আমি বলি, এটা কি লিখছে, এত এত বড় 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 ছবিটা বল, দাদা দাদা। তখন আমার ডিরেক্টর এসে বলছি, ক্যামেরাম্যান বল, দাদা যান সামলান। আমি হ্যাঁ, গেছি, কি হয়েছে? ছবিটা তো বল, তুমি চুপ কর, দাঁড়া। হ্যাঁ, কি হয়েছে বল, তোর কি অসুবিধা হচ্ছে? না দেখো, তুমি কত বড় সংলাপে একটা ক্যামেরার পেছনে আমি এত কথা কেন বলবো, এত কথা মনে রাখা যায়? হ্যাঁ, সবিতা বললো যে, তোর 3 গুণ বয়স আমার, হুম, আমার সংলাপগুলো দেখ এরকম বড়ই। তো ওদের একটু বড় সংলাপ লিখতে হয় এই কারণে, যাতে ফুটেজটা ওরা একটু বেশি পায়। তখন অনেক কথা লেখে, কিন্তু কথাগুলো এত পরনের কথা হুম, যে ওটা একবার পড়লেই মাথায়, মানে এই কথার পরে এই কথাটাই আসে। তা এই যে সৌমিত্রতার এইটা, যে উনি বললেন যে ও এত সহজ ভাবে লেখে এত ভারী কথা, যে আমার ভীষণ ভালো লাগে। অভিনেতা হিসেবে আমার আরেকটা প্রাপ্তি আছে, আমি প্রাণে বেঁচেছিলাম। বাইরে আউটডোর শো ছিল আমাদের। আচ্ছা, আমি আমার গাড়িতে আসছি বহরমপুর থেকে। আচ্ছা, শীতের ভোর হয়ে গেছে আর কি। হুম, তো আমার পেছনের বাসে আমার বাকি এরা ওরা আসছে। তো আমি একটু আচ্ছা, আগে বেরিয়ে পড়েছি, আমার সঙ্গে হুম, আরেক ছেলেকে, আমার কো অ্যাক্টরকে নিয়েছিলাম। তো আমরা হুম, কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এসে দেখলাম হুম, একটা চায়ের দোকান খুলে হুম, হাওয়া দিচ্ছে। সেই হুম, সময় ড্রাইভারটি বললো, দাদা দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। ঠিক তখন আছে, আমি, এর মধ্যে আমাদের ওই বাসটা চলে এসছে। তা আচ্ছা, আমি বললাম যে চল বাসে চল, উঠে যাই, গাড়ি ওরা পরে নিয়ে আসবে, ঠিক ঠিক করে দেবে। ঠিক আছে, উঠেছি দুজনে, ঝেপে ঝুপে বসেছি, শীতকাল তো, মাথায় টুপি টাপা আছে, মাফলার আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে সেদিন হুম, অনেকগুলো টাকা আছে, মানে সেই শোয়ের যে টাকাটা ছিল, হুম, তা হুম, সে টাকাটা আমার কাছে আছে। আচ্ছা, রাজেশের কাছেও ওর পারিশ্রমিকের টাকাটা 1000-5 টাকা বোধ ওর কাছেও ছিল। ওকে, ওকে, তো যাই হোক, তো আমরা রিক্সায় বসেছি, এই ওই ভোরের হাওয়া তো, ওই 1 মিনিটের মধ্যেই চোখটা একটু জুড়ে এসছে, হঠাৎ থেমে হুম, একটা খোঁচাতে, রাজদেব খোঁচাচ্ছে, আমি দেখলাম যে হুম, আমার এখানে হুম, একটা ড্যাগার ধরে একটা ছেলে দাঁড়িয়ে, ও বাবা, রাজেশের এখানেও একটা ধরে দাঁড়িয়ে রয়েছে, আর হুম, দূরে একটা লরি দাঁড়িয়ে রয়েছে একটু দূরে, সেখানে একটা ছেলে একটা হুম, বোমা জাতীয় কিছু হাতে রয়েছে। বাবা, তো ওই আমায় যে ধরেছে সে চাই না, রাজীব বলছে, দাদা দেবো না, মেরে দেবে। মানে আমরা বুঝলাম যে আমরা ডাকাতদের, মানে আচ্ছা, রোড ডাকাত যারা আছে তাদের হুম, পাল্লায় পড়ে গেছি। আমি খুব তারপরে, স্মার্টলি, মানে কাঁপছি ভেতরটায়, হুম, স্মার্টলি তবু নামলাম। নেমে বললাম, ভাই খুব ঠান্ডা, আহ, একটু কিছু আছে, একটু গরম কিছু দেবেন। কিন্তু রাজেশকে যে ধরেছিল সে বলল যে দাদা আছে, মানে রাজেশের জামার ভেতরে, ওই কোটের ভেতরে হাত ঢুকিয়ে আচ্ছা, দিয়েছে, টাকাটা হুম, পেয়েছে। ঠিক, হুম, আমায়, আমার চোখ দুটো, ওই ওদেরও মুখ চোখ বন্ধ, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, সে দেখছে আমাদেরকে একদৃষ্টি তাকিয়ে আছে। আমার হঠাৎ বললো, এই মাফলারটা খোলতো, টুপিটা সরা মাথা থেকে। আমি সরালাম, একদৃষ্টি তাকিয়ে রইল। হ্যাঁ, তাকিয়ে ওর সাকেতকে বললো, এই ছেড়ে দে। রিক্সাওয়ালাকে বললো, সোজা স্টেশনে নিয়ে যাবি, কোথাও থামবি না, যদি হ্যাঁ, থামিস জানিস তোমাকে কালকে একদম 100 টুকরো করে ফেলে দেবো। রে, তখন কাঁপছি, তত আমায় বললো উঠুন, মানে এতক্ষণ তুই তুকারি করছিল, এবার হুম, বললো উঠুন। মানে তোমাকে চিনতে পেরে গেছে তখন দেখে। এইবার হারার সময় বলল, ভালো অভিনয় করেন, আমি দেখেছি। তো তপন দা, যারা ধরো নতুন, যারা এই স্ক্রিপ্ট রাইটিং, ডিরেক্টিং বা অ্যাক্টিং এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে? অ্যাডভাইস একটাই, দুটোই কিন্তু সেম, অভিনয় আচ্ছা, এবং লেখা, দুটোতে আচ্ছা, একটা জিনিস লাগে, সেটা হলো হুম, অবজারভেশন। ওকে, বুঝতে পারছো, দেখতে হবে, মানে তৃতীয় নয়ন, এটা হলো অন্তর্দৃষ্টি। এই যে তৃতীয় নয়ন থাকে না দেবদেবীদের, দ্যাট ইজ হলো অন্তর্দৃষ্টি। ভেতরের চোখটাকে ওপেন রাখতে হবে, রাস্তায় চলতে হবে মাথা নিচু করে নয়, মাথাটা সোজা করে চারপাশ দেখতে দেখতে, আশপাশের মানুষজন তারা কে কি করছে, বাজারে গেলে মাছালা কিভাবে মাছ কাটে, সবজিওয়ালা কি কি বলে বিক্রি করে, বা একজন সফিস্টিকেটেড মানুষ তিনি কিভাবে গাড়িতে ওঠেন, কিভাবে লিফট দিয়ে নাম, এই যে অবজারভেশন, এই যে টুকু পরিবেশ, প্রকৃতি এবং মানুষ,
হুম, এদেরকে অবজারভেশনে তোমার ক্যামেরা আইতে ধরতে হবে, অন্তর্দৃষ্টিতে ধরলে তুমি সেই পরিবেশ, তার এই পরিবেশের এই মানুষ কিভাবে কথা বলে, এই পরিবারের এই মানুষ কিভাবে চলে, কে কি কেন, তুমি কে, আচ্ছা, তুমি কি, তুমি কেন, এই ব্যাপারটা জানলে পরে লিখতেও সুবিধা, চরিত্রগুলো অভিনয় করতে সুবিধা। অতএব মূল হলো অবজারভেশন। কারেক্ট। হুম, অবজারভেশনটা মূল, এইটাই আমার আবেদন সবার কাছে, যা দৃষ্টিটা খুলে রাখুন। ঠিক। আচ্ছা, না খুব ভালো লাগলো আজকে তোমার সাথে গল্প করে। তবে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস, একটা র্যাপিড ফায়ার রাউন্ড হবে, 5 ইন আ ফ্ল্যাশ। আমি 5টা কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেনটা শুনেই তোমার যেটা মনে হবে তুমি সেটা আনসার করবে। এইটা খুব কঠিন এইটা। তো কোনো অ্যাক্টর যদি হঠাৎ আনঅ্যাভেলেবল হয়ে যায় বা কোনো কারণে হয়তো কন্টিনিউ করতে পারবে না, সেই সব সিচুয়েশন গুলো তুমি কিভাবে হ্যান্ডেল করতে? সে হয়তো একটু অসুস্থ হয়ে পড়েছে, তখন কদিনের জন্য হয় সেরকম স্ক্রিপ্ট থাকতে তাকে জেলে পাঠিয়ে দিতে হয়, সেরকম চরিত্র হলে, না হলে তাকে অসুস্থ করে দিতে হয়, না হলে কোথাও ইন্টারভিউতে গেছে সেটা করতে হয়, করে বাকিদের দিয়ে সেটাকে বলি ওই জায়গাটা ম্যানেজ করতে। আচ্ছা, তো এরকম জেলে কবার পাঠিয়েছো লোককে তাহলে? আমি নিজেই গেছি। তোমার অ্যাক্টিং জার্নির সব থেকে ডিফিকাল্ট মুহূর্ত কোনটা ছিল? নূরজাহান নাটকে তা আমাকে দেয়া হলো মাবাদ খা, ওদের যে সেনাপতি ছিলেন, সে একজন 75 বছরের বৃদ্ধ লোক। এই চরিত্রটাকে আমার ওই বয়সে তার সেই চরিত্রটাকে, এটা আমার কাছে একটু একটু সমস্যা ছিল, কিন্তু নিজের লেখা স্ক্রিপ্টে অ্যাক্টিং করেছো? করি দিয়ে কিনলাম। তুমি একটা রেস্টুরেন্টে গেছো, সেখানে গিয়ে তোমার স্ক্রিপ্টে অভিনয় করছেন এমন এক নায়িকার সাথে তোমার হঠাৎ দেখা হলো, তো তুমি কি কোয়েশ্চেন করবে ওনাকে? এখন যা লেখা করছিস কেমন লাগছে? আমায় তো খুব গালাগালি দিতিস, একেও দিস? পাহাড় না সমুদ্র, কোনটা বেশি ভালো লাগে? পাহাড়। তখন দাস, তোমার সাথে গল্প করে খুব ভালো লাগলো, দারুণ দারুণ কিছু গল্প শুনলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এইসব গল্পগুলো শেয়ার করার জন্য। ভালো থেকো, আবার নিশ্চয়ই দেখা হবে। তুমি ভালো থেকো, তোমরা ভালো থেকো।